প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পিএইচপির অ্যারে নিয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি অ্যারে একটি ডেটা স্ট্রাকচার। সাধারণভাবে বলতে গেলে অ্যারে হলো একই ডেটা টাইপের অনেকগুলো ডেটার সমষ্টি, যেমন অনেকগুলো ইন্টিজার কিংবা অনেকগুলো স্ট্রিং। এমন একই টাইপের এক বা একাধিক ডেটা নিয়ে অ্যারে গঠিত হয়। মানে হচ্ছে একটি অ্যারেতে স্ট্রিং এবং ইন্টিজার একই সাথে থাকতে পারে না। একটি অ্যারেতে শুধুমাত্র এক বা একাধিক স্ট্রিং অথবা শুধুমাত্র এক বা একাধিক ইন্টিজার থাকবে। কিন্তু এই কথাটি সি++, জাভা, C# ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রযোজ্য। পিএইচপিতে অ্যারে একটু আলাদা। পিএইচপিতে একই টাইপের ডেটা থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে যে কোনো টাইপের অনেকগুলো ডেটা একসঙ্গে থাকে। মানে পিএইচপিতে একটি অ্যারেতেই অনেকগুলো স্ট্রিং এবং অনেকগুলো ইন্টিজার পাশাপাশি অন্য কোনো টাইপের ডেটাও থাকতে পারে। এখন প্রশ্ন হলো, এই অ্যারেতে কীভাবে ডেটা রাখতে হয় কিংবা অ্যাক্সেস করতে হয়। আমরা কিছু উদাহরণ দেখলে পরিষ্কার হব। তাহলে চলুন দেখি। প্রথমে আমরা দেখব যে পিএইচপিতে অ্যারে কীভাবে ডিফাইন করতে হয়। এটি আমরা ইতিমধ্যে দেখেছিলাম আমাদের পূর্বের কোনো একটি লেকচারে। তো আমরা যদি বলতে চাই যে একটি অ্যারে, তাহলে অ্যারে দুইভাবে ডিফাইন করা যায়। সো আমি একটি কমেন্ট লিখে নিলাম। একটি অ্যারে, আমি এই অ্যারের মধ্যে আপেল, অরেঞ্জ এই দুইটি স্ট্রিং রাখলাম। এখন আমি যদি প্রিন্ট করি এই অ্যারেটি, এটি ভারডাম্প এভাবে আমি প্রিন্ট করতে পারি। তো এই অ্যারেতে আমার ধারণা আমরা আরও সুন্দর করে প্রিন্ট করতে পারি। ভারডাম্প ছাড়াও আরেকটি মেথড আছে, এটার নাম হচ্ছে প্রিন্ট আর, মানে হচ্ছে রিডেবল স্টাইলে প্রিন্ট করা। তখন সে আরও সুন্দর করে আমাদেরকে প্রিন্ট করবে। আমি যদি ইকো প্রিটেক দিয়ে দিচ্ছি যেন কোড আকারে প্রিন্ট করে। সো এই হচ্ছে আমাদের অ্যাপেল এবং অরেঞ্জ। তো আপনারা খেয়াল করে দেখবেন যে অ্যাপেলের একটা নাম্বার আছে, অর্থাৎ অ্যাপেলটি কততম এলিমেন্ট। আমাদের অ্যারেতে আমরা দুইটি ডেটা রেখেছি, দুইটি এলিমেন্ট আছে, অর্থাৎ আমাদের অ্যারের দুইটা সদস্য আছে। সেই সদস্যগুলো একটা হচ্ছে 0তম সদস্য বা এলিমেন্ট, আর একটা হচ্ছে 1তম এলিমেন্ট। তার মানে হচ্ছে অ্যারেতে আমরা এই 0, 1 কিন্তু আমরা বলে দেই নাই। এটা পিএইচপি অটোমেটিক্যালি অ্যারের ইন্ডেক্স করে নিয়েছে। অর্থাৎ 0তম ইন্ডেক্সে আছে অ্যাপেল, 1তম ইন্ডেক্সে আছে অরেঞ্জ। তার মানে হচ্ছে এই অ্যারেতে দুইটি এলিমেন্ট আছে এবং আমাদের অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তার মানে অ্যাপেল হচ্ছে 0তম ইন্ডেক্সের একটি এলিমেন্ট এবং অরেঞ্জ হচ্ছে 1তম ইন্ডেক্সের একটি এলিমেন্ট। এখন আপনারা যদি কোনো ওল্ড কোড বেসে কাজ করেন, তাহলে আপনারা দেখবেন যে অ্যারে আমি যেরকম থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে ডিফাইন করছি, এইভাবে ডিফাইন না করে অন্যভাবেও ডিফাইন করা যায়। ফর এক্সাম্পল, আমি চাইলে এভাবে লিখতে পারতাম, অ্যারে আপেল অ্যান্ড অরেঞ্জ, এবং একই আউটপুট দিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এইভাবে লেখা এবং এইভাবে লেখা একই কথা, কিন্তু এই ভার্সনটি অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে ডিফাইন করা এখন বেশি জনপ্রিয়। এবং নর্মালি আগেকার কোডগুলোতে আপনারা এইভাবে অ্যারে লিখে অ্যারে ফাংশন ইউজ করে অ্যারে ডিফাইন করতে দেখবেন। তো আমিও সাজেস্ট করবো আপনারা যখন কোড লিখবেন তখন এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করে কোড লিখবেন। বাট আপনারা যদি পুরনো কোনো কোড দেখেন তাহলেও ঘাবড়ানোর কিছু নাই, কারণ আমরা জানি যে অ্যারে চাইলে এইভাবেও ডিফাইন করা যায়। তো যাই হোক, আমরা আপাতত এইভাবে অ্যারে ডিফাইন করছি না, আমরা স্কোয়ার ব্র্যাকেট কিংবা থার্ড ব্র্যাকেট যেটা আমরা বলি সেইভাবে আমরা ডিফাইন করছি। তাহলে আমরা এখন জানি অ্যারে কিভাবে ডিফাইন করা যায়। এখন প্রশ্ন হলো, অ্যারে কিভাবে অ্যাক্সেস করা যায়। আমি জানি আপেল, কমলা, ম্যাঙ্গো,
আমরা জানি যে এইগুলো হচ্ছে এক একটা স্ট্রিং, এবং আমরা জানি পিএইচপিতে স্ট্রিং ছাড়া অন্য এলিমেন্টও রাখা যায়। ফর এক্সাম্পল আমরা যদি 420, 570, 716 এরকম ভ্যালুগুলো রাখি, এগুলো কিন্তু ইন্টিজার। এবং পিএইচপিতে আপনারা যদি এখন এই কোডটি রান করেন, এটি কারেক্টলি আমাদেরকে আউটপুট দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ হচ্ছে পিএইচপিতে একই অ্যারেতে স্ট্রিং এবং ইন্টিজার রাখা যায়, এবং শুধুমাত্র স্ট্রিং এবং ইন্টিজার যে শুধু একটার পর আর একটা রাখা যায় এরকম না, আমি চাইলে এখানেও রাখতে পারি, জাস্ট টু মেক ইট ক্লিয়ার। অর্থাৎ এলিমেন্ট এর ডেটা টাইপ কী হবে, পিএইচপিতে এরকম কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে জাভা, সি বেসড যত ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজেই পিএইচপি অ্যারের মতো না, ওরা হচ্ছে অ্যারেতে শুধুমাত্র একই টাইপের ডেটা রাখা যায়, এবং আপনারা জানেন ওইখানে ডেটা টাইপও বলে দিতে হয়, এই জন্য আসলে এইরকম রেস্ট্রিকশন আসে। তো যেহেতু পিএইচপিতে ডেটা টাইপ আছে বা ডেটা টাইপ ডিফাইন করতে হয় না, এই জন্য আমরা চাইলে যে কোনো ধরনের এলিমেন্ট রাখতে পারছি। এখন আমি চাচ্ছি, আমরা যদি এই অ্যারেটি আবার খেয়াল করি, আমরা জানি 0তম ইন্ডেক্সে আছে অ্যাপেল, 1তম ইন্ডেক্সে আছে আমাদের 420, 2তম ইন্ডেক্সে আছে অরেঞ্জ। এখন আমি চাচ্ছি ম্যাঙ্গোকে প্রিন্ট করতে। তাহলে আমি কিভাবে প্রিন্ট করব? আমি যদি একটা ভ্যালু নেই, ভ্যালু এর কততম ইন্ডেক্স এটি? 0, 1, 2, 3। এর 3তম ইন্ডেক্সে আছে ম্যাঙ্গো, এবং এই ম্যাঙ্গোকে অর্থাৎ A3, আমি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বলতেছি এর 3তম ইন্ডেক্সে যা আছে তা ভ্যালু নামক ভেরিয়েবলে অ্যাসাইন করো। এখন আমি প্রিন্ট করব, সরি আমার স্ট্রিং সাইন লাগবে না। এখন আমরা দেখব ম্যাঙ্গো প্রিন্ট করছে। আমি যদি 3 না দিয়ে 0 দিতাম, তাহলে আমরা দেখব অ্যাপেল প্রিন্ট করছে। তাহলে আমরা এখন জানি কিভাবে অ্যারে ডিফাইন করতে হয়। অ্যারে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তার মানে সর্বশেষ যে ইন্ডেক্সটি হবে সেটি নর্মালি হবে আমাদের অ্যারের যে লেন্থ, অ্যারেটি হচ্ছে, অ্যারেটির দৈর্ঘ্য কত? 1, 2, 3, 4, 5, 6। 6 হচ্ছে আমাদের অ্যারেটির দৈর্ঘ্য, কিন্তু অ্যারের যে লাস্ট এলিমেন্ট সেটার ইন্ডেক্স কিন্তু 5। অর্থাৎ আমাদের ইন্ডেক্সিং যেহেতু 0 থেকে শুরু হয়, এই জন্য আমাদের এরকম হচ্ছে। তার মানে আমি যদি এখানে 5 দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের 716 প্রিন্ট করছে। আমি যদি 6 দেই, তাহলে কি হবে? 6 নামে 6তম কোনো এলিমেন্ট এখানে নাই, কারণ এর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তাহলে আমরা দেখবো আমাকে বলতেছে আনডিফাইন্ড অফসেট 6। এই অফসেট বলতে বোঝানো হয় যে ইন্ডেক্স। সো লাইন নাম্বার 12তে আমি 6তম ইন্ডেক্সটি অ্যাক্সেস করতে চাচ্ছি, যেটি আসলে অ্যাভেলেবল না, কারণ আমাদের অ্যারে হচ্ছে 0 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত। এখন আমরা জানি যে অ্যারে কিভাবে অ্যাক্সেস করতে হয়। এখন যদি আমরা দেখতে চাই যে আমরা এই যে অ্যারেটি আছে, এই অ্যারেতে আমি একটি নতুন এলিমেন্ট যোগ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আমরা এ নামক যে অ্যারেটি, এই অ্যারেটিতে নতুন এলিমেন্ট যোগ করার জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু, আমরা দিলাম একটি লিচি। এটার মানে হচ্ছে এ নামক যে অ্যারেটি আছে, এখানে দেখেন আমি এমটি স্কোয়ার ব্র্যাকেট, অর্থাৎ স্কোয়ার ব্র্যাকেট শুরু করেছি, শেষ করেছি, ভিতরে কোনো ইন্ডেক্স দেয়নি, না দিয়ে আমি বলেছি লিচি। অর্থাৎ তখন সে বুঝতে পারে যে আমি হচ্ছে এখানে যেহেতু কোনো ইন্ডেক্স দেয়নি, তার মানে আমি এই লিচি এলিমেন্টটি অ্যারের শেষে ইনসার্ট করতে চাই। এখন যদি আমি এই অ্যারেটি আবার প্রিন্ট করি, তাহলে আমরা দেখব 6তম ইন্ডেক্সে এখানে আমরা 5টি এলিমেন্ট ছিল, এখানে আমরা প্রিন্ট করেছি একবার, তারপর আমরা 5মতম এলিমেন্টটি আমরা প্রিন্ট করেছি, যেটি ছিল হচ্ছে 706। তারপরে আমরা এই লাইনে এসে অ্যারের শেষ ইন্ডেক্স, অর্থাৎ অ্যারের একদম শেষে
এই শেষ মাথায় এসে আমরা লিচি অ্যাড করেছি এবং আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ এলিমেন্ট হচ্ছে লিচি। ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এজন্য এটা হচ্ছে 6th ইন্ডেক্স। এখন আমি চাই যে এখানে 420-এর জায়গায় হয়ে যাবে জ্যাকফ্রুট, অর্থাৎ 2তম ইন্ডেক্সটি আমি চেঞ্জ করে দিতে চাই। তাহলে এখানে দেখেন আমি এখানে কোনো কিছু না লিখে আমি যখন অ্যাসাইন করেছিলাম তখন সবার শেষে অ্যাড হয়েছিল। আমি যদি এখন কিছু লিখে ফর এক্সাম্পল 1তম ইন্ডেক্সে আমি জ্যাকফ্রুট অ্যাড করে আমি যদি এখন প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দেখব যে আমাদের প্রথমে 1তম ইন্ডেক্সে 420 এবং এটা 5টা এলিমেন্ট 6টা এলিমেন্ট ছিল, 5 হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স। লিচি অ্যাড করেছি আমরা এখানে এসে আমরা 2তম যে ইন্ডেক্সটি সেটি আমরা চেঞ্জ করে দিয়েছি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যারেতে চাইলে আমরা কিভাবে অ্যারে মডিফাই করতে পারি, অর্থাৎ অ্যারের কোনো একটা এলিমেন্ট আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি। অ্যারের একদম শেষের দিকে আমরা চাইলে কোনো একটা নতুন এলিমেন্ট যোগ করতে পারি। আমরা এখন পর্যন্ত যে অ্যারেটি দেখেছি সেটি 0 থেকে শুরু হয় 5 পর্যন্ত, 6 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3 এরকম সিকোয়েন্সিয়ালি আমাদের ইন্ডেক্স হয়। কিন্তু পিএইচপিতে অ্যারের এরকম সিকোয়েন্স থাকতে হবে এরকম কোনো কথা নেই। এর মানে হচ্ছে আমরা চাইলে অ্যারে এটা 0তম হবে না 1তম হবে সেটা আমরা বলে দিতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে অ্যাপেল ইজ 1, তখন আপনারা দেখবেন অ্যাপেলের ইন্ডেক্স হচ্ছে 1 এবং 1-এর পর থেকে অন্য ইন্ডেক্সগুলো শুরু হচ্ছে। এটি আসলে অন্য ল্যাঙ্গুয়েজও করা যায়, কিন্তু পিএইচপির মজার বিষয় যেটা, আমি চাইলে 420কে আমি বলতে পারি যে ওকে 420-এর ইন্ডেক্স হচ্ছে ওকে। দেখেন তাহলে আমরা অ্যাপেলের একটা ইন্ডেক্স দিয়েছি 1, 420-এর একটি ইন্ডেক্স দিয়েছি বা কি আমরা বলতে পারি, এটাকে ইন্ডেক্স অথবা কি বলা যায়। একটি হচ্ছে কি আর একটি হচ্ছে ভ্যালু, অর্থাৎ অ্যাপেলের কি হচ্ছে 1, ভ্যালু হচ্ছে অ্যাপেল। 420-এর কি হচ্ছে ওকে, ভ্যালু হচ্ছে 420। অরেঞ্জের কোনো কি আমরা দেই নাই, ম্যাঙ্গোর কোনো কি আমরা দেই নাই, 570-এর কোনো কি আমরা দেই নাই, 716-র কোনো কি আমরা দেই নাই। তো এখন যদি আমরা এখানে দেখি, আমরা দেখব যে আমাদের যেগুলো আমরা কি দেই নাই, অরেঞ্জের কি অটোমেটিক্যালি এখানে যে ইন্টিজার ছিল 1-এর পরে 2, 3, 4, 5 এভাবে হয়েছে। 420-এর আমরা কি দিয়েছিলাম ওকে, সেই ওকেই হচ্ছে 420-এর কি। এটা খুবই ইন্টারেস্টিং। এখানে আমরা এই যে কি আমরা চাইলে 1, ওকে কিংবা ফ্রুট এরকম করে আমরা ইন্ডেক্স দিতে পারতেছি। এই ব্যাপারটাকে এখানে একটি এরর দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ হচ্ছে আমরা এখানে F5 আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, কিন্তু এখন তো F5 বলতে কিছু নাই, কারণ এখানে F4 পর্যন্ত আছে, এই জন্য এরর দিচ্ছে। তো এখন আমরা দেখতে পারি যে ফ্রুট মানে হচ্ছে অরেঞ্জ। তো আমরা যদি এখানে ছিল F5, এটা না দিয়ে আমরা এখন ফ্রুট দিচ্ছি, অর্থাৎ কিটা দিচ্ছি, তখন ছিল অটোমেটিক্যালি কি, এখন আমরা নিজেদের ডিফাইন করা কি দিচ্ছি। তাহলে আমরা দেখব যে অরেঞ্জ প্রিন্ট হচ্ছে। এই যে আমরা এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি ওকে ম্যাঙ্গো। যেহেতু আমার এই অ্যারেটার এখন একটা ইন্ডেক্স আছে, এই জন্য আমি একটু নিচে নিচে লিখলাম বোঝার সুবিধার্থে। তো 1 হচ্ছে অ্যাপেল, ওকে হচ্ছে 22, ফ্রুটস হচ্ছে অরেঞ্জ, ম্যাঙ্গোর কোনো ইন্ডেক্স নাই, শুধু ভ্যালু আছে, বা কি নেই, শুধু ভ্যালু আছে 570, 716। এবং আমি যদি প্রিন্ট করি আমি দেখব যে আমার অ্যারেটি এভাবেই প্রিন্ট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা অ্যারেটি লিখেছি, এই অ্যারেটির একটি নাম আছে। এই অ্যারেটিকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। মজার বিষয় হচ্ছে সি প্লাস প্লাস কিংবা জাভাতে অ্যাসোসিয়েটিভ অ্যারে নেই। তাহলে বলতে পারেন কিভাবে তাহলে আমরা এই ধরনের কাজগুলো করব? আমরা চাইলে এই ধরনের কাজ করতে পারি কিভাবে, এটাকে বলা হয় হ্যাশ, ম্যাপ। এই ধরনের বিভিন্ন ডেটা স্ট্রাকচার আছে
ওই ডেটা স্ট্রাকচারগুলো ইউজ করে জাভা কিংবা সি প্লাস প্লাসে এই কাজটি করা হয়। পিএইচপিতে এরে দিয়েই এই ধরনের কাজ করা হয়, অর্থাৎ একই ডেটা স্ট্রাকচার একসময় ম্যাপ, হ্যাশ কিংবা হচ্ছে নর্মাল এরে, যেটা আমরা বললাম একই টাইপের ডেটা থাকবে ওই এরে, সব ধরনের কাজ পিএইচপিতে করা হয় এরে দিয়ে। পিএইচপিতে আমরা এটাকে বলি হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে। কেন অ্যাসোসিয়েটিভ এরে? কারণ 420-এর একটি কি আছে যেটি হচ্ছে ওকে, তার মানে 420-এর একটা অ্যাসোসিয়েটিভ কি আছে যেটা আমরা অটোমেটিক্যালি ইন্ডেক্স করতাম যদি কোনো ইন্ডেক্স না দিতাম বা কি না দিতাম, কিন্তু এখন আমরা কি দিয়ে এটাকে অ্যাসোসিয়েট করতে পারি, এই জন্য এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এখন যদি আমরা দেখি যে অ্যাসোক অ্যারে, ফর এক্সাম্পল আমরা যদি কিছু স্টুডেন্টের মার্ক নিয়ে চিন্তা করতে চাই, ইমরান ওর মার্ক হচ্ছে 80, যেটা একটি ইন্টিজার, আমি লেটার মার্ক পেয়েছি। সাগর ওর মার্ক আমরা ধরি যে 82, শোভন ওর মার্ক আমরা যদি ধরি যে ও পেয়েছে 85, এলতিয়াম ও পেয়েছে 90। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এই এরের কি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের নাম, এবং ভ্যালু হচ্ছে আমরা যদি বলি তাদের পরীক্ষার মার্ক। এই এরেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে। আমরা যদি কোনো ইন্ডেক্স না দিতাম বা কি না ডিফাইন করতাম, তখন এটা 0তম ইন্ডেক্স হচ্ছে 80, 1তম ইন্ডেক্স 82, 2তম ইন্ডেক্স 85, 3তম ইন্ডেক্স 90, এরকম ভ্যালু আসতো। কিন্তু এখন আমরা যেহেতু অ্যাসোসিয়েট করে দিচ্ছি, অর্থাৎ 80 এর ভ্যালু হচ্ছে ইমরানের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই জন্য আমরা বলতেছি এটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন এই অ্যারেটি আমরা প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য আমরা এই আমরা আবার টাইপ না করে আমরা জাস্ট অ্যাসোক অ্যারে, এই হচ্ছে আমাদের অ্যারে, যেখানে কি হচ্ছে ইমরান, সাগর, শোভন, এলতিয়াম, এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ভ্যালু। এখন এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা দেখলাম, এই অ্যারে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ দেখেন এখানে যে ভ্যালুগুলো আছে 1 2 3 এভাবে সিরিয়াল করা। কিন্তু যদি এরকম হতো যে ইমরানের শুধু একটি ভ্যালু না থেকে 80 একটি ভ্যালু না থেকে যদি অনেকগুলা ভ্যালু থাকতো, অর্থাৎ ইমরান একটা অ্যারের একটা কি, তার ভিতরে এটা কিন্তু অলরেডি একটা অ্যারে, তার ভিতরে এখানে যদি আমরা আরেকটা অ্যারে ডিফাইন করতাম তাহলে কি হতো? যেমন আমরা বললাম যে ইমরান বাংলায় পেয়েছে 60, গণিতে পেয়েছে 20, সরি আমি ফেল করতে চাই না, সো গণিতে পেয়েছে 82 এবং ইংলিশে পেয়েছে লেটস সে 85। সাগর আমি জাস্ট কপি করে আনি, নাহলে আমাদের অনেক সময় নষ্ট হবে। তো এখানে আরেকটা জিনিস আপনাদেরকে হয়তো বলতে ভুলে গেছি, আমরা এরে যে ডিফাইন করছি এর প্রত্যেকটা এলিমেন্টে একটার পর একটা কমা দিয়ে আমরা সেপারেট করতেছি, এবং লাস্ট যে এলিমেন্টটা সেখানে কমা না দিলেও কোনো সমস্যা নেই, কাজ করছে। কমা যদি এখানে দেই তাহলে কোনো সমস্যা নেই, অর্থাৎ লাস্ট এলিমেন্টে আমরা চাইলে কমা দিতেও পারি, নাও দিতে পারি। কিন্তু এখানে একটা মজার বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটা অ্যারে ছিল যার ভিতরে আমরা বলতেছিলাম যে ইমরানের একটা ভ্যালু আছে, কিন্তু ইমরানের এখন মাল্টিপল ভ্যালু আছে। তার মানে এখানে দেখেন এটা একটা অ্যারে, তার ভিতরে ইমরান কিতে আরও একটা অ্যারে আছে, এখানে আরও একটা অ্যারে আছে। তো আমরা সাগরের ধরি, আমরা সে 82 পেয়েছে ইংরেজিতে, 80 পেয়েছে অঙ্কে, 65 পেয়েছে বাংলায়, 63, জাস্ট টু মেক ইট ডিফারেন্ট। তো আমরা এখন দেখব, সরি
সরি, আমরা এই নতুন অ্যারেটি আমরা প্রিন্ট করি নাই। সো আমরা এটা প্রিন্ট করছি। তাহলে আমরা দেখব যে ইমরান এটা একটি অ্যারে ছিল, তার ভিতরে ইমরান, তার ভিতরে আরেকটি অ্যারে। ওকে, এই যে অ্যারের ভিতরে অ্যারে, এটাকে বলা হয় নেস্টেড অ্যারে। নেস্ট মানে আপনারা জানেন বাসা। তো একটা অ্যারের ভিতরে আর একটা অ্যারে বাসা বাঁধছে, এই জন্য আমরা বলতেছি নেস্টেড, অর্থাৎ একটার ভিতরে আরেকটা। তো এরকম একটা অ্যারের ভিতরে যখন আরেকটা অ্যারে থাকে, অর্থাৎ মাল্টি ডাইমেনশন যখন থাকে, তখন এই ধরনের অ্যারেকে আমরা বলি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো নেস্টেড অ্যারের পাশাপাশি এই অ্যারেকে আমরা মাল্টি ডাইমেনশন অ্যারে হিসাবেও বলতে পারি। এই নামটাই বেশি পরিচিত। আমরা অ্যাক্সেসও করতে পারবো এইভাবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি এসক অ্যারের ইমরানের 0তম যে ভ্যালুটি আছে সেটি দাও। সরি, আমি এখানে সেমিকোলন দেই নাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলছে, আনডিফাইন্ড ইন্ডেক্স ইমরান। সরি, ইমরানের আই বড় হাতের হতে হবে। সো তার মানে এটা কেস সেন্সিটিভ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো আমরা দেখছি এখানে 60 আমাদেরকে আউটপুট দিচ্ছে। আমরা যদি ইমরান না দিয়ে আমরা যদি শোভন দিতাম, তাহলে আমরা দেখতাম যে এখানে 65 আউটপুট দিচ্ছে। তার মানে দেখেন, আমরা উপরে একটি এরে যখন অ্যাক্সেস করতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম এ, তার ভিতরে ফ্রুটস, তখন আমাদের ফ্রুটস ইন্ডেক্সের যে ভ্যালু ছিল অরেঞ্জ, সেটি আমাদের প্রিন্ট করছে। এখন আমরা শুধু শুভন যদি দিতাম, তাহলে আমাদের শুভনের ভিতরে যে অ্যারেটি ছিল, পুরো অ্যারেটি আমাদের প্রিন্ট করতো। আমি ইকো করেছি। সো ইকো, আমরা জানি ইকোতে শুধুমাত্র স্ট্রিং দেওয়া যায়। তো স্ট্রিং তো না, কারণ শুভনের ভিতরে একটি অ্যারে আছে। তো অ্যারে প্রিন্ট করার জন্য আমাদের কাছে কি অপশন আছে? আমাদের কাছে আছে প্রিন্টার। তো এখন আমরা দেখব যে আমরা শুভন যখন প্রিন্ট করেছি, তখন শুভনের যে 65, 82, 85 এটি এখানে প্রিন্ট করেছে। তাহলে আমি যদি এখন শোভনের 0তমটা প্রিন্ট করতাম, তাহলে আমরা দেখতাম শোভনের 0তম হচ্ছে 65, অর্থাৎ এখানে শোভন 0, 65, শোভন 0, 65। তো এইভাবে আমরা চাইলে নেস্টেড অ্যারে, এক অ্যারের ভিতরে আরেক অ্যারে, এটা প্রিন্ট করতে পারি। এখন আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, আমি যদি এইগুলো নাও দিতাম, তাহলে কিভাবে করতাম। ধরেন এদের কোনো কি নেই, তাহলে আমরা জানি এটা এখন আর অ্যাসোসিয়েটিভ অ্যারে না, এটা একটা নর্মাল অ্যারে, ইন্ডেক্স বেসড। তার মানে 0তম ইন্ডেক্সে একটি অ্যারে আছে, তার ভিতরে 0তম ইন্ডেক্সে আছে 65। এটাও এখন হয়ে গেছে 0, 1, 2। তার মানে আমরা যদি এখন আর শুভন নেই, 2তম ইন্ডেক্সের 0তম ভ্যালু হচ্ছে 65। আমরা যদি প্রিন্ট করি, তাহলে আমরা দেখব এখানে 65 প্রিন্ট করছে। 2তম ইন্ডেক্সের 0তম ভ্যালু হচ্ছে 65। এখন আর ইমরান, শুভন, এলতিয়াম, সাগর এরা এখানে নাই। তো এখন আমরা যদি দেখি যে 2তম ইন্ডেক্সের 0, 1, 2, 2তম ইন্ডেক্সের 1তম ভ্যালুটি আমরা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা দেখব যে 82 প্রিন্ট করছে। সো আমাদের এখানে 82 প্রিন্ট করছে। তো এই হচ্ছে নেস্টেড অ্যারে, অর্থাৎ নেস্টেড অ্যারে থাকলে আমরা একটি ইন্ডেক্স, তারপরে আরেকটি ইন্ডেক্স, এভাবে আমরা ইন্ডেক্স দিয়ে আমরা অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারি। অ্যারের ভিতরে একটি অ্যারে। তো আমরা যদি শুধুমাত্র 2 দিতাম, তাহলে এখানে দেখেন আমাদেরকে পুরো অ্যারেটি প্রিন্ট করছে, অর্থাৎ 2 এর ভিতরে একটি অ্যারে আছে। আমি জানি এটা আপনাদের জন্য একটু কঠিন, কমপ্লেক্স হতে পারে, বিশেষ করে যারা নতুন প্রোগ্রামিং শিখছেন, বাট আশা করি আপনারা আস্তে আস্তে এটার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন। তো এর আসলে কিছু ইউজফুল মেথড আছে, এর মধ্যে আমি আসলে অল্প কিছু মেথড আজকে দেখাবো। আমি অলরেডি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি এই লেকচারটির জন্য, আপনাদের জন্য একটু ট্র্যাক করা কঠিন হয়ে যাইতে পারে। সো আমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব কিছু মেথড দেখানোর জন্য। আমরা চাইলে কোনো একটা অ্যারেতে কতগুলা এলিমেন্ট আছে সেটা বের করতে পারি। আমাদের উপরে একটি অ্যারে ছিল, অ্যারেটির নাম হচ্ছে এ।
এতে 1 2 3 4 5 6 6টি এলিমেন্ট আছে, যেটা আমরা বের করতে পারি কাউন্ট এ। তো এখন আমরা দেখব 7, তার মানে 7টি এলিমেন্ট আছে। আমার গোনায় ভুল হইতে পারে, বাট কম্পিউটারের ক্যালকুলেশনে ভুল হওয়ার কথা না। 1 2 3 4 5 6 6 এর পরে আমরা আরেকটি ভ্যালু লিচি এটি অ্যাড করেছিলাম, করার পরে আমাদের এ এর ভ্যালু চেঞ্জ হয়ে, এ এর লেন্থ চেঞ্জ হয়ে 6টার জায়গায় 7টা এলিমেন্ট হয়ে গিয়েছিল। তো এই জন্য আমাকে 7 প্রিন্ট করছে। সো কম্পিউটার ইজ নট রং। আমি একটু বিআর দিয়ে নিচ্ছি যাতে আমাদের পরের প্রিন্টটা করবো সেটা আমাদের এখন আরেকটা মেথড আছে যেটার নাম হচ্ছে অ্যাসর্ট। অ্যাসর্ট মানে হচ্ছে অ্যারে সর্ট, অর্থাৎ আমরা এই অ্যারেটিকে সর্ট করব। অ্যাপেল 420 অরেঞ্জ এগুলোকে আমরা সর্ট করব। সর্ট করলে আমরা দেখি কি হয়। সর্ট করা মানে হচ্ছে সাজানো, ক্রমান্বয়ে সাজানো। তো আমরা বলি এ সর্ট। তাহলে আমরা দেখব, সরি, অ্যাসর্ট করার পরে এখানে ইকো করলে হবে না। অ্যাসর্ট করার পরে আমরা এই অ্যারেটিকে, এ নামক যে অ্যারেটি আছে আমাদের, অ্যারেটিকে প্রিন্ট করব। এটা একটু কনফিউজিং আপনাদের কাছে লাগতে পারে। সেটা হচ্ছে অ্যাসর্ট করার পরে এই এজ নামের যে অ্যারেটি সেটিকে চেঞ্জ করে ফেলা হয়। এটাকে বলে পাস বাই রেফারেন্স। আমরা এ কে অ্যাসর্টে পাঠিয়েছি, অ্যাসর্ট করে অ্যাসর্টকে চেঞ্জ করে আমাদেরকে পাঠিয়েছে। এখন আমাদের এরকম করতে হবে না যে আমরা এখানে বলবো এ ইকুয়াল টু দিস, কারণ সে অলরেডি একে চেঞ্জ করে ফেলেছে। সো এটা অ্যাসাইন করলে হবে না। তো এখন আমরা দেখছি অ্যাপেল আগে প্রিন্ট করেছে, তারপর জ্যাকফ্রুট, অর্থাৎ এ আগে, তারপর জে, তারপর এল, তারপর ও, তারপর সংখ্যার দিক থেকে 420 আগে, 520 516 এইভাবে সে সর্ট করেছে। তো এরকম আরও মেথড আছে। আমার ধারণা আর সর্ট, সরি, এরে রিভার্স সর্ট। সো এ আর সর্ট। এখন আমরা দেখব যে এটা উল্টা হয়ে গিয়েছে। তো এরকম সর্টিং ফাংশন। এ সর্ট মানে হচ্ছে নর্মালি সর্ট করা, অর্থাৎ ভ্যালুগুলো যেটা আগে সেটাকে আগে প্রিন্ট করা, সংখ্যার ক্রমান্বয়ে, সংখ্যা না, অ্যালফাবেটিক্যাল অর্ডারে। আবার যদি এ আর সর্ট মানে রিভার্স সর্ট, তখন উল্টাভাবে সে আমাকে প্রিন্ট করবে। তারপরে আছে এখানে আমাদের এই যে এ নামক অ্যারেটিতে আমরা কিগুলো আছে, কিগুলো বাদ দিয়ে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা বলবো হচ্ছে অ্যারে ভ্যালুস, অর্থাৎ আমরা শুধু ভ্যালুগুলো চাই, কিগুলো চাই না। এটা আবার আমাদের অ্যারেতে রাখতে হবে। তখন আমরা দেখবো যে এটা 0 1 2 3 দেখাচ্ছে, কারণ কিগুলো এখানে সে মুছে ফেলেছে এবং শুধুমাত্র আমাদেরকে ভ্যালুগুলো দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনারা এটাও একটা কমপ্লেক্স কোয়েশ্চেন। একটু আগে আমরা অ্যাসর্ট করার সময় আমরা এর ভ্যালুটা পাঠিয়েছি, আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিয়েছি, কিন্তু এখনও কি এটা কাজ করবে? এটা কাজ করবে না। কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে এ সর্ট, এ আর সর্ট, এদের মধ্যে আমরা যে ভ্যালুটা পাঠাই সেটাকে আমরা বলি পাস বাই রেফারেন্স, অর্থাৎ আমাদের এরেকে মডিফাই করে সে এরেটা রিটার্ন না করে, এরেটার মানে যেখানে এরেটার ভ্যালুটা রাখা হয়েছে সেটি সে মডিফাই করে ফেলেছে। কিন্তু ভ্যালুজের ক্ষেত্রে সে ভ্যালুগুলো নিয়ে নতুন ভ্যালু ক্রিয়েট করে সে আমাদেরকে রিটার্ন করে। আপনারা একটু ডকুমেন্টেশনটা যদি দেখি এ সর্ট ইন পিএইচপি, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হতে পারবো। এবং অ্যারে ভ্যালুস ইন পিএইচপি, তো এই দুইটি মেথড যদি আমরা দেখি তাহলে আমরা আশা করি যে আমরা ধারণাটি পরিষ্কার হতে পারবো। এখানে এই যে দেখেন অ্যাসর্টের মধ্যে কি পাঠানো যায়, একটি অ্যারে, কিন্তু এই যে দেখেন এম্পারসেন্ট সাইন, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যান্ড সাইন, এই অ্যান্ড সাইন হচ্ছে মেইন কালপ্রিট। সো এই মেইন কালপ্রিট, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে এখানে সে আমাদেরকে বলতেছে যে আমরা এর ভ্যালু না পাঠিয়ে আমরা এর অ্যাড্রেস পাঠাচ্ছি। অ্যাড্রেস পাঠালে যেটা হয় সেটা হচ্ছে ওই মেথডের ভিতরে কোনো কিছু যদি মডিফাই করা হয় তখন আমাদের অরিজিনাল অ্যারেটি চেঞ্জ হয়ে যায়।
কিন্তু এখানে যদি আমরা এরে ভ্যালুস দেখি, এখানে দেখেন এম% নেই, তার মানে হচ্ছে আমরা এখানে অ্যাড্রেস পাঠাচ্ছি না, আমরা ভ্যালু পাঠাচ্ছি এবং রিটার্ন করতেছে আমাদেরকে এরে। এখানে আমাদেরকে কি কিছু রিটার্ন করতেছে, বুলিয়ান রিটার্ন করতেছে, অর্থাৎ এটা সর্ট করতে পেরেছে কি পারে নাই সেটা আমাদেরকে রিটার্ন করতেছে। ও কিন্তু আমাদের এরে রিটার্ন করতেছে না, অর্থাৎ এই এরেটিকেই মডিফাই, অরিজিনাল যে এরেটা ছিল সেই এরেটিকেই মডিফাই করে ফেলছে। যাই হোক, তো এটা হয়তো আমরা কোনো একটি লেকচারে ফাংশনের পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, পাশাপাশি এখানে স্কোপিংয়েরও একটা বিষয় আছে। ফর এক্সাম্পল, একটা মেথডের ভিতরে পাস করার পরে সেই ভ্যালুটা চেঞ্জ হওয়ার পরে আসলে অরিজিনাল ভ্যালুটা চেঞ্জ হবে কি না, এগুলো একটু কমপ্লেক্স ব্যাপার। আমরা এগুলো নিয়ে হয়তো পরবর্তী কোনো একটা লেকচারে আলোচনা করব। তো এরকম আমাদের বেশ কিছু হেল্পফুল মেথড আছে। আমরা এখন অলরেডি কয়েকটি মেথড দেখেছি। একটি হচ্ছে কাউন্ট, অ্যাসর্ট, এআরসর্ট, এরে ভ্যালুস। তো এরকম আরও অনেক ধরনের মেথড আছে। আপনারা চাইলে পিএইচপির ম্যানুয়ালের যে ওয়েবসাইট, যেটা আমরা এখানে দেখিয়েছি পিএইচপি ম্যানুয়াল, এখানে আপনারা এর সম্পর্কিত যত মেথড আছে সেগুলো সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের এরে নিয়ে আলোচনা। দেখা হবে পরবর্তী লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি কোডিং।